জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনার্স প্রথম বর্ষ বিএসসি মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছি। ঠিক যে কোর্সটি পড়াচ্ছিলাম সাধারণ মনোবিজ্ঞান, তারই আজকে নতুন একটি অধ্যায়ের সঙ্গে যুক্ত হব এবং 7 নম্বর ক্লাসটির সঙ্গে আজকে যুক্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে অধ্যায়টির সঙ্গে যুক্ত হব সেই অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষণ, এবং সেই শিক্ষণ অধ্যায়টির প্রথম দিকের যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21-34-01 কোর্সের ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা যদি একটু পাঠের শিরোনাম দেখি তাহলে দেখবে যে শিক্ষণ, এবং আমার বিশ্বাস যে শিক্ষণ সম্পর্কে তোমাদের একটি আগ্রহ সৃষ্টি হবে এবং জানার জন্য কৌতূহলী হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা পাঠ হিসেবে রেখেছি শিক্ষণ, শিক্ষণ বা শিক্ষণের শর্তাবলী, চিরায়ত সাপেক্ষীকরণ এবং করণ সাপেক্ষীকরণ। আজকের ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে, শিক্ষণের সংজ্ঞা বলতে পারবে, শিক্ষণের শর্তাবলী ব্যাখ্যা করতে পারবে, চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, করণ সাপেক্ষীকরণ শিক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, এবং করণ সাপেক্ষীকরণ এবং চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আছে এগুলোও তোমরা ব্যাখ্যা বা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু একটু কথা বলি শিক্ষণ নিয়ে বা লার্নিং নিয়ে। শিক্ষণ কাকে বলে? একজন মানুষ বা একজন প্রাণী যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো কিছু শেখে বা কোনো কিছু আত্মস্থ করে তাকেই বলেছি আমরা শিক্ষণ। আমরা প্রতিনিয়তই কি করে থাকি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে আমাদেরকে কিছু না কিছু শিখতে হয়। তারই অংশ হিসেবে দেখতে পাচ্ছ যে জুতোর ফিতে বাঁধছে, এবং একটি শিশুকে যখন থেকে সে এই জুতো মুজো পড়তে শুরু করে দেয় তখন থেকে কিন্তু তাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে অভ্যস্ত হতে হয় এবং তাকে এটি শিখতে হয়। এবং এই শেখার কাজটি কিন্তু একবারেই এক মুহূর্তেই আত্মস্থ করা সম্ভব হয় না, একটু এর জন্য একটু অনুশীলন দরকার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আমরা যখন টাই পড়তে যাই তখনও দেখে থাকি যে দেখো এখানে 6টি ধাপের মধ্য দিয়ে কিন্তু একটি টাই পরা শিখতে হয়েছে আমাদেরকে। এবং আমরা যদি দেখি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে কিন্তু অনেক পর্যায়ে এসে অনেক অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু একটি সুন্দর টাই পরা সম্ভব হয়, যা তোমরা ছবির মধ্য দিয়ে দেখতে পাচ্ছ। তো এমনিভাবে শুধুমাত্র এই জুতোর ফিতে বা টাই নয়, আমরা আমাদের জীবনে দশায় যা কিছু প্রতিনিয়ত আমরা অর্জন করি, শিখি, শিক্ষা মধ্য দিয়ে আমরা অর্জন করি, সেগুলো কিন্তু আমাদেরকে অনুশীলনের মধ্য দিয়ে আস্তে আস্তে আত্মস্থ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার একটু চলে যাই শিক্ষণের সংজ্ঞায়। শিক্ষণ কাকে বলে? অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে। তাহলে অতীতের একটু অভিজ্ঞতা থাকতে হয়, একটু অনুশীলনের প্রয়োজন হয়, তারপরেই কিন্তু আমরা শিক্ষণের ক্ষেত্রে একটা অবস্থা দেখতে পারি। এবং শিক্ষণটা তখনই আমরা বুঝতে পারি যখন দেখি তার আচরণের মধ্যে একটা পরিবর্তন আছে। এই কারণে 1 নম্বরে বলেছে যে আচরণের পরিবর্তন। তার শিক্ষণ হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব? যদি তার আচরণের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসে তখনই আমরা বলবো যে শিক্ষণটা হয়েছে। ছোট্ট একটি বাচ্চাকে শেখানো হলো কি বাড়িতে বড় মানুষ আসলে পরে তুমি সুন্দর করে সালাম দেবে। তো সেই শিক্ষার্থী যদি সত্যি সত্যি বা সেই সন্তানটি যদি সত্যি সত্যি পরবর্তীতে বড় কেউ আসলে পরে সালাম দেয়, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, তার মধ্যে একটা আচরণের পরিবর্তন এসছে। এবং নানা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়? একদিন দুদিনের মধ্যে হয় না, নীতিমতো আমাদেরকে চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়। এই কারণে আমরা 2 নম্বরে বলেছি অনুশীলন। এবং লাস্ট ওয়ান ওখানে বলা আছে অপেক্ষাকৃত বা তুলনামূলক স্থায়ী। শিক্ষণটা যে হয়েছে এই শিক্ষণটা কিন্তু অপেক্ষাকৃত একটু স্থায়ী হতে হবে। এই শিখলাম, এই যদি ভুলে গেলাম তাহলে কিন্তু সেই শিক্ষণটা আমার শিক্ষণ হয় না। কারণ হচ্ছে কি, একটি শেখার পরে সেই জিনিসটি যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত আমার মনে রাখা দরকার ততদিন পর্যন্ত কিন্তু মনে রাখতে পারতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটু ছোট্ট উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হতে পারে। ছোটবেলায় তুমি কিছু ছড়া পড়েছিলে, কিছু কবিতা পড়েছিলে এবং ক্লাস 1-2 তুমি পাস করে কিন্তু আজকের এই পর্যায়ে পর্যন্ত এসছো। কিন্তু এখন কিন্তু তোমার সেই ছড়া বা কবিতাগুলো হয়তো অনেকগুলোই মনে নেই। তার মানে কি ব্যাপারটা তোমার শিক্ষণ হয়নি? বিষয়টা এরকম না। একটা বিষয় যে পর্যন্ত মনে রাখা উচিত, মনে রাখা কাঙ্ক্ষিত, সেই পর্যন্ত মনে রাখতে পারতে হবে। ঠিক ক্লাস 1-2 পাস করবার জন্য তো এই ছড়াগুলো তোমার মুখস্থ করা বা মনে রাখা সেগুলো দরকার ছিল। তুমি পেরেছো, তার মানে তোমার শিক্ষণটা হয়েছিল। আজকের দিনে নাই মনের জন্যই যে তোমার শিক্ষণটা হয়নি তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু শিক্ষণ আছে যা মনে রাখতে পারতে হবে। সেই সময় তুমি তোমার বাবার নাম শুনেছো অথবা আরো কিছু কিছু জিনিস শিখেছো, যেগুলো আজকের দিনে এসে তোমাকে জিজ্ঞেস করার পরে, আজকে তোমার বয়স হচ্ছে 20, তোমাকে জিজ্ঞেস করার পরে যদি তুমি বলতে না পারো বাবার নামটা কি বা এরকম যে জিনিসগুলো আজকের দিন পর্যন্ত মনে থাকা কাঙ্ক্ষিত, সেইটা যদি তোমার মনে না থাকে তখন কিন্তু তোমাকে বলতে হবে তোমার শিক্ষণটা ঠিক মতো হয়নি। কারণটা হচ্ছে যে তুলনামূলক বা অপেক্ষাকৃত কথাটার অর্থ হচ্ছে যে জিনিসটি যে মাত্রা পর্যন্ত মনে রাখা উচিত বা মনে থাকা উচিত বা সেই শিক্ষণটা থাকা উচিত সেটা যদি থাকে তাহলে আমরা বলবো শিক্ষণটা হয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে এভাবে একটু শিক্ষণের সংজ্ঞা শেষ করলাম। এবার একটু চলে যাই শিক্ষণের শর্ত বা উপাদান। শিক্ষণ হতে গেলে কি কি থাকতে হবে বা কি কি হতে হবে। সবার আগে বলেছে 1 নম্বরের সমস্যা বা প্রবলেম। যদি সমস্যা থাকে তাহলে আমরা সমাধান করবার জন্য উদ্গ্রীব থাকি, এবং সমস্যা আছে বলেই আমরা সেটা শিখি, সমাধান করি। কাজে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিখি সেটাকে যদি শিক্ষণ বলি, তাহলে সবার আগে আমার সামনে উপস্থিত হতে হবে একটি সমস্যা। দ্বিতীয় বলেছে যে শিক্ষণ হতে গেলে থাকতে হবে সংযোগ বা তার একটা অনুষঙ্গ থাকতে হবে। আমরা কোনো কিছু শিখতে গেলে একটার সঙ্গে আরেকটা প্রতিনিয়ত সংযোগ স্থাপন করার মধ্য দিয়ে কিন্তু সেই জিনিসটা শিখে থাকি। যেমন কখনো উদ্দীপক উদ্দীপকের সঙ্গে সংযোগের মধ্য দিয়ে শিখি, কখনো উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগের মধ্য দিয়েও কিন্তু আমাদের শিক্ষণটা হয়। উদ্দীপক উদ্দীপক সংযোগ কিরকম? যেমনটি ধরো যে যদি কখনো আকাশে যদি দেখি যে হ্যাঁ মেঘের গর্জন হয়েছে, তাহলে কিন্তু আমরা তার সঙ্গে ধরে নেই যে এখন একটা বৃষ্টি হতে পারে। তাহলে দেখো আকাশের গর্জন এবং বৃষ্টির যে একটি সম্পর্ক, অথবা বিদ্যুৎ চমকালো, এর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে এখনই হয়তো মেঘের গর্জনটা হবে। তো দুটোই কিন্তু উদ্দীপক, একটা আরেকটির কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে। এটাকে বলেছে উদ্দীপক উদ্দীপক সংযোগ। আবার উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগও আমরা দেখে থাকি। একটা উদ্দীপক তার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করা, এভাবেও কিন্তু সংযোগ স্থাপন হয়ে থাকে। কোথাও একটা দেখলাম যে গাড়ি চলছে, চলতে চলতে হঠাৎ করে লাল বাতি জ্বলে উঠলো, সেটা একটা উদ্দীপক, গাড়িটা থেমে গেল, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে সংযোগ স্থাপন করার মধ্য দিয়েও কিন্তু আমাদের প্রতিনিয়ত শিক্ষণ হয়ে থাকে। বলবর্ধক, প্রত্যেক শিক্ষণের ক্ষেত্রে কিন্তু শর্ত হিসেবে বলবর্ধক বা পুরস্কার যা একটি শর্ত, যা আমাদের শিক্ষণকে শক্তিশালী করে থাকে, আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। আজ পুরস্কার বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কার্যক্রমে আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি, তা হচ্ছে এই শিক্ষণটাকেই আরো বেশি ত্বরান্বিত করবার জন্য। একজন শিক্ষার্থীকে যখন বলে যে তুমি ভালো পরীক্ষা করলে পরে তোমাকে এটা দেওয়া হবে, এই পুরস্কারটি দেওয়া হবে, তখন কিন্তু শিক্ষার গতিটা বেড়ে যায়। প্রেষণা, আমাদের শিক্ষণের প্রতি একটা তাড়না থাকতে হবে, একটা চাহিদা থাকতে হবে। চাহিদা বা তাড়না যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কিছু শিখতে যাব না। পেছনা আছে বলে, চাহিদা আছে বলে, তাড়না আছে বলে কিন্তু আমরা কোনো কিছু শিখতে যাই। নাম্বার 5 বলেছি অনুশীলন বা প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞার মধ্য দিয়ে শিখেছি শিক্ষণের একটি অপরিহার্য শর্ত হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, এবং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদেরকে সেই জিনিসটা আত্মস্থ করতে হবে। নাম্বার 6 বলেছি নৈকট্য বা কন্টিগুইটি। যে জিনিসগুলো নিকটে থাকে, কাছাকাছি থাকে, সেই জিনিসগুলো আমাদের শিক্ষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, সহায়তা করে থাকে। একটা আরেকটার কথা মনে করিয়ে দেয়। একটা কাছের জিনিস আরেকটা কাছের জিনিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। আমি একটা কিছু বোঝাচ্ছি, কিন্তু উদাহরণটা খুব সহজ যদি হয়, তোমার কাছের একটি উদাহরণ হয়, তাহলে কিন্তু খুব সহজে বুঝে যাবে, তোমার শিক্ষণটা সুন্দরভাবে হবে। এই জন্য বলছে একটা আরেকটা নিকটে বা কাছাকাছি যদি হয়, প্রাসঙ্গিক হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা সহজেই আত্মস্থ করা যায়। পরিপক্কতা, আমাদের পরিপক্কতা থাকতে হবে বা ম্যাচুরেশন থাকতে হবে, শারীরিক এবং মানসিক পরিপক্কতা থাকতে হবে। আমি ইচ্ছে করলে পরে শারীরিক মানসিক পরিপক্কতা আসার আগেই যদি কাউকে কোনো কিছু শেখাতে যাই, তাহলে কিন্তু সে সেটা শিখতে পারবে না। আমি চাচ্ছি 1 বছরের একটি বাচ্চা, সে বা 2 বছরের বাচ্চা, তাকে আমি সাইকেল চালানো শেখাতে চাই, কিন্তু তার তো হাত পা গুলো তখনো পর্যন্ত শারীরিকভাবে পরিপুষ্ট হয়নি। অথবা একটি ক্লাস 1-2 এর বাচ্চাকে আমি 2 ঘন্টা ধরে এভাবে লেকচার মেথডের মধ্য দিয়ে ক্লাস নিতে চাই, তার তো মানসিক পরিপক্কতা এতক্ষণ লেকচার শোনার মতো অবস্থা তার আসেনি। কাজেই তাকেও কিন্তু এইটা বিবেচনা করে তাকে সেই শিক্ষণটা দিতে হবে। নাম্বার 8 বলেছি পর্যবেক্ষণ বা অবজারভেশন। প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে কিন্তু আমরা শিখবার চেষ্টা করে থাকি, সুন্দরভাবে অনুসন্ধান করি। স্বাভাবিক পরিবেশে অথবা কৃত্রিম পরিবেশে আমরা যা কিছু দেখি সেভাবে দেখার মধ্য দিয়ে আমাদের শিক্ষণটা হয়ে থাকে। নাম্বার 9 বলেছি মনোযোগ বা অ্যাটেনশন। সবকিছুই আছে, কিন্তু তোমার সেই জিনিসটা শেখার প্রতি তোমার মনোযোগটা নাই, তুমি মনোযোগটা অন্য জায়গায় দিয়ে আছো, তাহলে কিন্তু তুমি জিনিসটা শিখতে পারবে না। লাস্ট 1 বলেছি ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা এই ব্যাপারটা মানুষের বিবেচনায় রাখতে হবে। প্রত্যেকটি মানুষ এক ব্যক্তি থেকে আলাদা, প্রত্যেক ব্যক্তির মধ্যে চাহিদা আলাদা, তার ভেতরে তার পরিপক্কতা আলাদা, তার আগ্রহ আলাদা, এমনিভাবে আবেগ থেকে সমস্ত কিছু উপাদানে কিন্তু এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি আলাদা। এই আলাদাটাকে বিবেচনা করেই তাকে শিক্ষা দিতে হবে। এক বাড়িতে 2টো সন্তান থাকলে পরেও সবাই কিন্তু একই রকম মেধাবী থাকে না, একই রকমের তার সবকিছু চাহিদা থাকে না। এই কারণে আমরা অনেক সময় প্রত্যাশা করি বড় সন্তানটির মতো ছোট সন্তানটি কেন হচ্ছে না বা কেন পারছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্ডিভিজুয়াল পার্থক্য আমার আছে, এই পার্থক্যটাকে বিবেচনায় রেখেই যদি আমি তাকে শিক্ষা দিতে চাই, তাহলে শিক্ষাটা সত্যিকার অর্থে পরিপূর্ণ শিক্ষা হবে। অন্যথায় তার উপরে হয়তো চাপিয়ে দেওয়া হয়ে যাবে। এই কারণে বলা হয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্য একটি শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত বা উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরেও কিছু শর্ত আছে, আমরা সংক্ষেপে এই 10টির মধ্য দিয়ে আলোচনায় এগিয়ে গেলাম। এবার চলে যাই শিক্ষণ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ বা শিক্ষণের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রকারভেদগুলো মূলত আসলে শিক্ষণ প্রক্রিয়ার প্রকারভেদ, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষণ হয়। এবং বিজ্ঞানীরা এই পরীক্ষণগুলো মতবাদগুলো আবিষ্কার করতে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বা পরীক্ষণ পাত্র ব্যবহার করেছেন। তার উপর ভিত্তি করেই বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিকে বলেছে আমরা চিরায়ত সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী প্রক্রিয়া বা সবিশেষ সাপেক্ষীকরণ, ইংরেজিতে বলেছি ক্লাসিক্যাল কন্ডিশনিং।
নাম্বার 2 বলেছে করণ সাপেক্ষীকরণ বা অপারেন্ট কন্ডিশনিং বা করণ শিক্ষণ বা সহায়ক শিক্ষণ বা এটাকে ইনস্ট্রুমেন্টাল লার্নিংও বলা হয়ে থাকে। নাম্বার 3 প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ, ট্রায়াল এন্ড লার্নিং। নাম্বার 4 বলেছে প্রত্যক্ষমূলক শিক্ষণ বা জ্ঞানীয় শিক্ষণ, পারসেপচুয়াল লার্নিং বা কগনিটিভ লার্নিং। অনেক সময় এর সঙ্গে খুব কাছাকাছি বা মিল আছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিং। নাম্বার 5 বলেছি পরিহার শিক্ষণ বা অ্যাভয়েডেন্স লার্নিং। নাম্বার 6 বলেছি সুপ্ত শিক্ষণ বা ল্যাটেন্ট লার্নিং। এর বাইরেও কিন্তু আরো বিভিন্ন প্রকার বা বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার কেউ কেউ আবার এভাবে এদেরকে আবার 3টি ভাগে ভাগ করেছে, বলেছে যে সাপেক্ষীকরণটাকে 2টো ভাগে, চিরায়ত সাপেক্ষীকরণ, করণ সাপেক্ষীকরণ। আবার কখনো আরেকটি বলেছে ভুল প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্নভাবে ভাগ করেছেন। আমরা মূলত শিক্ষণের প্রক্রিয়া বলতে এগুলোকেই বলছি। আমরা এখন এগুলোকে একটু আমাদের সিলেবাসের আলোকে যেমনটি আছে চিরায়ত সাপেক্ষীকরণ, করণ সাপেক্ষীকরণ, আরো যেগুলো আছে সেগুলো আমরা আলোচনায় যাব। শুরুতেই আমরা চিরায়ত সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং নিয়ে কথা বলি। একটা ছবি দেখতে পাচ্ছ, কুকুর, ঘন্টা এবং খাদ্য দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এর আলোকেই আমরা চিরায়ত সাপেক্ষীকরণের একটু আলোচনায় যাব। চিরায়ত কথাটার অর্থ কি? চিরায়ত মানে প্রাচীন, পুরাতন। অর্থাৎ এই যে সাপেক্ষীকরণের যে মতবাদটি, এই মতবাদটি একেবারে প্রাথমিক পর্যায়ের মতবাদ, প্রথম আবিষ্কার, মৌলিক অবদান এবং বলা যায় এটি একেবারে ক্লাসিক্যাল কথাটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। ক্লাসিক্যাল মিউজিক সেই আমাদের পুরাতন, সেই বেসিক যে জায়গাটি, মৌলিক যে জায়গাটি, যেখান থেকে জন্ম, সেই জায়গাগুলোকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল। ঠিক সাপেক্ষীকরণের ক্ষেত্রেও তাই। চিরায়ত সাপেক্ষীকরণ মানে হচ্ছে সেই আমাদের প্রথম পর্যায়ের যে আবিষ্কার, মৌলিক আবিষ্কার, এবং এটি আবিষ্কার করেছেন রাশিয়ান শারীরবিদ আইভান প্যাভলভ। এবং এর জন্য 1890 সালে বিজ্ঞানী কিন্তু এটি প্রচলন করেন এবং 1904 সালে এসে তিনি কিন্তু এর জন্য নোবেল পুরস্কারেও ভূষিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শারীরবিদের এই বিশাল আবিষ্কারটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সারা বিশ্বের এই সাপেক্ষীকরণের ক্ষেত্রে। একটি স্লাইড দেখতে পাচ্ছ, প্যাভলভ কিভাবে গবেষণাগারে সেই কুকুর নিয়ে গবেষণা করেছিল তারই একটি ছবি ওখানে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সেই প্যাভলভ যেভাবে গবেষণাগারে সেই কুকুরটিকে যান্ত্রিকভাবে উপস্থাপন করে এই গবেষণা কাজটি করেছিল, আমি সংক্ষেপে যদি সেই গবেষণা কাজটি একটু ব্যাখ্যা বর্ণনা করি। কুকুরটিকে যান্ত্রিকভাবে সেখানে গবেষণাগারে এনে তার গাল কেটে একটি টিউব ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটি লালার সঙ্গে, যেখান থেকে লালা নিঃসৃত হয়, সেই লালাগ্রন্থির সঙ্গে সংযুক্ত করে, এবং সেই টিউবের একটি প্রান্ত ছিল তার সেই লালাগ্রন্থির সঙ্গে সম্পর্কযুক্ত, আরেকটি প্রান্ত ছিল বাইরে বোতলের সঙ্গে। লালা এসে বাইরে বোতলে পড়তো, সেটি প্যাভলভ দেখতেন। তিনি কি করেছিলেন? তিনি যে কাজটি করেছিলেন, একটি ক্ষুধার্ত কুকুরকে গবেষণাগারে নিয়ে এসে এরকম একটি অবস্থা সৃষ্টি করে প্রথমে তিনি যে কাজটি করেছিলেন, প্রথমে তিনি ঘন্টা বাজিয়েছিলেন, দেখলেন কুকুরটি এদিক ওদিক তাকায় বা সতর্ক হয়, এইটুকুই প্রতিক্রিয়া। এরপরে তিনি দেখলেন যে তার সামনে যদি মাংসের টুকরো বা খাবার নিয়ে আসা হয়, তাহলে দেখা যায় যে খাবারটি দেখার পর খাবারটি খাওয়ার আগেই তার মুখ দিয়ে একটা লালা নিঃসৃত হতে থাকে। এভাবেই তিনি দেখলেন। তিনি চিন্তা করলেন এই দুটোর মধ্যে কিভাবে একটি সম্পর্ক স্থাপন করা যায়। একটা পর্যায়ে গিয়ে তিনি কি করলেন, যে গবেষণাগারে নিয়ে আসেন ক্ষুধার্ত কুকুরটাকে, এবং তখন তিনি ঘন্টা বাজান। ঘন্টা বাজানোর কিছুক্ষণ পরেই কুকুরটিকে খাবার দেন এবং দেখেন যে কুকুরটি খাবার পরিপ্রেক্ষিতে তার মুখে কিন্তু লালা হয়, লালা নিঃসৃত হয়ে সে বোতলে জমা হয়। এভাবেই গবেষক একের পর এক, দিনের পর দিন এই কাজটি করতে লাগলেন। প্রথমে ঘন্টা বাজান, তারপরে খাবার দেন এবং কি পরিমাণ লালা নিঃসৃত হয় এটি দেখেন। এভাবে কয়েকদিন চলার পরে একটা পর্যায়ে গিয়ে প্যাভলভ একটি কাজ করলেন, ঘন্টাটি বাজালেন কিন্তু তার খাবারটি আর তাকে দিলেন না, মাংসের টুকরাটি সেখানে উপস্থিত করলেন না। দেখলেন যে একইভাবে কুকুরের মুখ দিয়ে আগের মতো করেই কিন্তু লালা নিঃসৃত হচ্ছে। এবং পরের দিনও তিনি একই কাজ করলেন, ক্ষুধার্ত কুকুরটাকে গবেষণাগারে নিয়ে আসলেন, শুধুমাত্র ঘন্টা বাজালেন, কুকুরের মুখ দিয়ে লালা নিঃসৃত হচ্ছে। এ থেকে প্যাভলভ সিদ্ধান্তে আসলেন যে এই যে ঘন্টা এবং মাংস দুটো পারস্পরিকভাবে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার যে লালা নিঃসৃত হতো, একটা পর্যায়ে এসে শুধুমাত্র এই ঘন্টাই তার কি করতে পেরেছে, তার লালা নিঃসৃত করতে পেরেছে। এখান থেকে তিনি সিদ্ধান্তে আসলেন যে মাংস দিয়ে যে কাজটি করা হতো, পরবর্তীতে ঘন্টা ধ্বনি দিয়ে সে কাজটি করা সম্ভব হচ্ছে, এবং মাংসের বিকল্প হিসেবেই আরেকটি উদ্দীপক সেখানে ঘন্টা কাজ করছে। এই জন্যই বলেছে সাপেক্ষীকরণ, একটার সাপেক্ষে আরেকটি। আগে যে কাজটি হতো মাংসের টুকরো দিয়ে, এখন সেই কাজটি হয় ঘন্টা ধ্বনি দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল তার মূলত পরীক্ষণের বিষয়। আমরা তার গবেষণার পরিপ্রেক্ষিতে আরো কিছু কার্যক্রম, আমরা আরো কিছু ফলাফল তার পেয়েছি, সেগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনায় নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু চলে যাই সংক্ষেপেই। এখানে তোমরা একটু খেয়াল করবা, অসাপেক্ষ উদ্দীপক একটি কথা আসবে, আনকন্ডিশনাল স্টিমুলাস, এবং সাপেক্ষ উদ্দীপক বা কন্ডিশনাল স্টিমুলাস একটি কথা আসবে। এগুলো একটু বুঝতে না পারলে পরে তোমাদের ধরতে একটু সমস্যা হবে। অসাপেক্ষ উদ্দীপক বলতে তাকে বুঝিয়েছি যেটাকে বলছি স্বাভাবিক উদ্দীপক, যেটাকে বলেছি খাদ্য বা মাংসের টুকরো।
আর তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হবে? লালা আসবে, এটাই খুব স্বাভাবিক, মাংস পেলে খাবার লালা আসবে। আর সাপেক্ষ উদ্দীপকটা কি? সাপেক্ষ উদ্দীপকটা হচ্ছে সেই ঘণ্টাধ্বনি, যে ঘণ্টাধ্বনি দিয়ে কুকুরটাকে মাংসের সঙ্গে একটি সাপেক্ষীকরণ করবার চেষ্টা করা হলো। তো সাপেক্ষ উদ্দীপক ঘণ্টাধ্বনি, স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা বলি যে ঘণ্টাধ্বনি দিলে পরে আসলে স্বাভাবিকভাবে কি হবে? এদিক ওদিক তাকাবে বা সজাগ হবে, এটাই তো হবার কথা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন সেই উদ্দীপকটি, সাপেক্ষ উদ্দীপকটি যখন সাপেক্ষ প্রতিক্রিয়া করতে সক্ষম হবে, তখন কিন্তু সাপেক্ষ প্রতিক্রিয়া পরিপ্রেক্ষিতে তার লালা নিঃসৃত হবে। তাহলে দেখো, সেই যে আমাদের সাপেক্ষ উদ্দীপক বাসি, পরবর্তীতে সেই সাপেক্ষ প্রতিক্রিয়া কিন্তু লালা। অর্থাৎ আগে কি হতো? স্বাভাবিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেও লালা আসতো, আর এখন সাপেক্ষ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু কুকুরটির লালা আসছে। অর্থাৎ আগে যা খাদ্য দিয়ে হতো, পরবর্তীতে সেটি মাংসের টুকরো দিয়ে হচ্ছে। এটাই হচ্ছে সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছবির দিকে যদি তাকাই, দেখো বিফোর কন্ডিশনিং মানে সাপেক্ষীকরণ আগে কি হয়, ছবির দিকে তাকাও। আনকন্ডিশনাল স্টিমুলাস মানে হচ্ছে অসাপেক্ষ উদ্দীপক, অর্থাৎ দেখতে পাচ্ছি যে খাবারের পরিপ্রেক্ষিতে লালা নিঃসৃত হচ্ছে। ডান দিকে দেখো নিউট্রাল স্টিমুলাস, নিরপেক্ষ উদ্দীপক বলেছি কি বাঁশিটাকে বা বাঁশি বাজিয়েছে এখানে ঘন্টা না দিয়ে। আচ্ছা, একই কথা। তো বাঁশির পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? সে কুকুরটি এদিক ওদিক তাকাচ্ছে। নিচে দেখো ডিউরিং কন্ডিশনিং এর ক্ষেত্রে দুটো একসঙ্গে উপস্থাপন করেছে। একটু আগে খাবার, একটু আগে বাঁশি বাজিয়েছে, তারপরে খাবার দিয়েছে কিছুক্ষণ পরে, এর পরিপ্রেক্ষিতে কুকুরের লালা এসছে। এই লালাটাকে আমরা প্রথম পর্যায়ে ধরে নেই এটা এসছে আসলে খাদ্যের পরিপ্রেক্ষিতেই। এভাবে বেশ কয়েকবার চলার পরে একটা পর্যায়ে গিয়ে দেখলাম শুধুমাত্র বাঁশি বাজার পরিপ্রেক্ষিতে কিন্তু তার লালাটি নিশ্চিত হচ্ছে, একদম আফটার কন্ডিশনিং, যখন কন্ডিশনিং হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য দিয়ে সাপেক্ষীকরণ হলে পরে তখন সেই বাঁশিটি সেই কাজটি করতে সক্ষম হয়। এভাবে একটু আমরা সংজ্ঞায় যদি যাই, সাপেক্ষীকরণের সংজ্ঞায় বলেছি পূর্বে যে প্রতিক্রিয়াটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি করা হতো, স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে অন্য একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে নিরপেক্ষ উদ্দীপকটি সেই প্রতিক্রিয়াটি করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বে যে প্রতিক্রিয়াটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি করা হতো মানে কি? স্বাভাবিক উদ্দীপক বলতে খাদ্য দ্বারা যে কাজটি করানো হতো, লালা নিঃসৃত করা হতো, পরবর্তীতে নিরপেক্ষ একটি উদ্দীপক জুড়ে দেওয়া হয়েছে তার সঙ্গে, মানে সেই বাঁশি বা ঘণ্টাধ্বনিটি জুড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই বাঁশি বা ঘণ্টাধ্বনিটিও সেই কাজটি, সেই লালা নিঃসৃত করতেই সক্ষম হচ্ছে। এটাকেই বলেছি আমরা সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা অনেকটাই হয়তো বুঝে গেছো। আমরা আরেকটি দেখে নেই। সাপেক্ষীকরণের পূর্বে যা বললাম সেটি সাপেক্ষ উদ্দীপক ঘণ্টাধ্বনি, লালা নিঃসৃত প্রথম পর্যায়ে না, যেহেতু পূর্বে। অসাপেক্ষ উদ্দীপক দিলে, মাংস দিলে অসাপেক্ষ প্রতিক্রিয়া হবে লালা, এটাই খুব স্বাভাবিক। সাপেক্ষীকরণের সময় কি ঘটনা ঘটে? সাপেক্ষ উদ্দীপক মানে ঘণ্টাধ্বনি, তার কিছুক্ষণ পরে অসাপেক্ষ উদ্দীপক মাংস, তার পরিপ্রেক্ষিতে লালা। এটি প্রথমে আমরা ধরে নেই শুধুমাত্র লালা এসছে মাংসের কারণেই, কিন্তু ঘন্টার কারণে কি না এটা নিশ্চিত হতে পারবো বেশ কয়েকবার পড়ার পরে। যখন শুধুমাত্র ঘন্টা দিলে পরেই যখন লালা নিশ্চিত হয়, তখনই আমরা বলি সাপেক্ষীকরণের পরের ঘটনা এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই লালা নিশ্চিতর মধ্য দিয়ে, ঘন্টার লালা নিঃসরণের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হয়ে গেলাম সাপেক্ষীকরণটা হয়েছে। আবার আরেকটি ছবির মধ্যে দিয়ে আরো পরিষ্কার হয়ে যাবে। একদম উপরের বাম দিকের প্রথম ছবিটি দেখো, খাদ্যের পরিপ্রেক্ষিতে লালা এসছে, ঘন্টার পরিপ্রেক্ষিতে লালা আসেনি। তারপরে যখন ডিউরিং কন্ডিশনিং, তখন ঘন্টা এবং খাদ্যর পরিপ্রেক্ষিতে কিন্তু লালা এসছে, এবং লাস্ট ওয়ান আফটার কন্ডিশনিং শুধুমাত্র ঘন্টার পরিপ্রেক্ষিতে লালা এসছে। এটাই হচ্ছে আমাদের সাপেক্ষীকরণ, বা আমরা বলেছি চিরায়িত সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা ছোট্ট উদাহরণের দিকে যাই, একটি ঘটনা বলি। এক দম্পতি, হাজবেন্ড ছিলেন ডাক্তার এবং ওয়াইফ ছিলেন গৃহিণী। তাদের একটি ছোট্ট সন্তান ছিল। রাত্রেবেলা যখন তারা ঘুমিয়ে থাকতেন, একই বিছানায় যখন থাকতেন, সেই ঘরে একটি টেলিফোন সেট ছিল। তো ডাক্তার যেহেতু তাকে প্রতিনিয়ত এই টেলিফোনটা রিসিভ করে রাত্রে মাঝে মাঝে সেবা দিতে হতো, বা রোগীরা ফোন করতেন। একইভাবে মা যিনি, সেই সন্তানটি যখন রাত্রে মাঝে মাঝে কেঁদে উঠতো, তাকেও সেই ঘুম ভাঙিয়ে কিন্তু বাচ্চাটির সেবা দিতে হতো অথবা কান্না থামাতে হতো। এভাবেই তাদের দিনের পর দিন চলে যায়। তো একদিন হাজবেন্ড বললেন যে কালকে রাত্রে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, কারণটা হচ্ছে কি যে বারবার আমাকে ফোন রিসিভ করতে হয়েছে, অনেক ফোন এসছে। তো ওনার ওয়াইফ বললেন যে কই, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কোথায় তোমার এত ফোন আসলো। তো একইভাবে একদিন সেই ওয়াইফ বললেন যে কালকে রাত্রে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, বাচ্চাটি বারবার কেঁদে উঠেছে, অনেকবার তাকে সেবা দিতে হয়েছে। তখন হাজবেন্ড বললেন কই, আমি তো বুঝতে পারিনি তুমি এতবার উঠেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ঘন্টার সঙ্গে হাজবেন্ডের কন্ডিশনিং বা সাপেক্ষীকরণ হয়ে গেছে। ঘন্টা, সেই রিংটোনটি বাজলে পরেই হাজবেন্ডের ঘুম ভেঙে যায় সাপেক্ষীকরণের পরিপ্রেক্ষিতে। একইভাবে তার ওয়াইফ টের পায় না। আবার ওয়াইফ যখন তার বাচ্চাটি কেঁদে ওঠে, সেই কান্নার শব্দের সঙ্গে তার ওয়াইফের সাপেক্ষীকরণ হয়েছে, সেই ওয়াইফ জেগে ওঠে, সেই ওয়াইফ কিন্তু টেলিফোনের শব্দ বা রিংটোন শুনতে পারে না। এগুলি হচ্ছে সাপেক্ষীকরণ। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক সাপেক্ষীকরণ আছে। রাস্তাঘাটে চলতে গিয়ে হঠাৎ করে যখন একটা রিংটোন বেজে ওঠে, এবং আমার রিংটোনটা যদি আরেকজনের বেজে ওঠে, আমি হঠাৎ করে পকেটে হাত দিতে যাই, আমার মোবাইলটা মনে বেজে উঠলো, এগুলো কিন্তু আমাদের সেই শব্দের সঙ্গে কিন্তু আমাদের সাপেক্ষীকরণ। এমনকি রাস্তায় যখন লাল বাতি জ্বললে পরে যখন আমি গাড়িটি থামিয়ে দেই, অথবা সবুজ বাতি জ্বললে পরে যখন আমি গাড়িটি চালাতে শুরু করে দেই,
তখন কিন্তু আমাদের কি মাথায় রাখতে হয় কি যে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে গাড়িটিকে থামাই দিতে হয়। এগুলো সবই কিন্তু আমাদের চিরায়ত সাপেক্ষীকরণেরই কতগুলো বাস্তব উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু চলে যাই এই সাপেক্ষীকরণ প্রক্রিয়ার মধ্যে আসলে কি থাকে। তার মধ্যে 1 নম্বরে বলেছে অর্জন থেকে শুরু করে আমরা দেখি পরীক্ষণ, সৃষ্টি, উৎপাদন। এই যে পর্যায়ক্রমে আমরা এগুলো একটা একটা করে একটু আলোচনায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে যাচ্ছে। অর্জন কিভাবে হয়ে থাকে? অর্জন প্রক্রিয়া বলে সাপেক্ষ প্রতিক্রিয়া অর্জন করতে হলে কতটি প্রচেষ্টার দরকার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্যাভলভ যে ঘন্টা দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কি করলেন, খাবার দিলেন, এটি কিন্তু একবারই হয়নি, বেশ কয়েকবার তাকে দিতে হচ্ছে। এটাই বলেছে কতবার দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা অর্জন হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপেক্ষ উদ্দীপক এবং অসাপেক্ষ উদ্দীপক, অর্থাৎ সেই খাদ্য এবং ঘণ্টাধ্বনির মধ্যে যে সময়ের ব্যবধান। ঘন্টা দিলাম সকালে, বিকেল বেলা দিলাম খাদ্য, তাহলে কিন্তু সংযোগটা তৈরি হবে না, কুকুর বুঝতেই পারবে না ঘন্টার সঙ্গে এই খাদ্যের সম্পর্ক আছে। এই সময়ের ব্যবধান যদি অল্প ব্যবধান হয় তাহলে কিন্তু এই অর্জনটা খুব দ্রুত হবে বা সাপেক্ষীকরণটা বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্জনের মধ্যে আমরা আরেকটু দেখে থাকি বিলম্বিত সাপেক্ষীকরণ। দেখো তোমরা বিলম্বিত সাপেক্ষীকরণের মধ্যে একটু যদি আমরা খেয়াল করো, আমি একটা ক্লাসরুমে বাঁশি নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাপেক্ষ উদ্দীপক বলেছে কোনটাকে? এই যে বাঁশিটাকে বলেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অসাপেক্ষ উদ্দীপক উপস্থাপন পর্যন্ত এই যে আমার অসাপেক্ষ উদ্দীপক বলছে খাদ্য, আমার হাতে দেখতে পাচ্ছ একটি প্লেটের মধ্যে খাবার। তো আমি এই বাঁশি বাজাবো, বাঁশি বাজানোর পরে কি করব, ততক্ষণ পর্যন্ত এই বাঁশি বাজাবো যতক্ষণ পর্যন্ত আমি খাবারটা উপস্থাপন করব। এটাকে বলেছে বিলম্বিত সাপেক্ষীকরণ। যুগপৎ সাপেক্ষীকরণ কোনটা? একসঙ্গে দুটো কাজ, বাঁশি বাজানো এবং খাবার উপস্থাপন করা, এটাকে বলেছে আমরা যুগপৎ সাপেক্ষীকরণ। আর সাপ সাপেক্ষীকরণ কোনটা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাপ সাপেক্ষীকরণ হচ্ছে সাপেক্ষ উদ্দীপক উপস্থাপনের পরে অসাপেক্ষ উদ্দীপক উপস্থাপনের একটি নির্দিষ্ট সময় পড়বে তা সরিয়ে নিতে হবে। বাঁশি বাজালাম, শব্দটা চলে গেছে, এখন আমি খাবারটা দিলাম, তাহলে দেখো আগের সেই সাপটা থাকলো, সেটাকে বলছি। অর্থাৎ প্রথমটা তোমরা একটু পরিষ্কার হয় না, বিলম্বিত বলতে বাজাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমি খাবারটা উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে এখন বুঝে গেছো। একটা হচ্ছে একেবারে কন্টিনিউয়াসলি বাজাতে থাকবো খাবার না আসা পর্যন্ত, একটা 2 নম্বর হচ্ছে যুগপৎ হচ্ছে একসঙ্গে, আর সাপ সাপেক্ষীকরণটা হচ্ছে একটি আসার পরে অনেকটা সময় পরে আরেকটি উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো। এবার চলে আসছে অগ্রবর্তী চিরায়ত সাপেক্ষীকরণ কাকে বলে। অগ্রগত অসাপেক্ষ উদ্দীপক সাপেক্ষ উদ্দীপকের পরে উপস্থাপন। অসাপেক্ষ উদ্দীপক কোনটা? অসাপেক্ষ উদ্দীপক বলেছে আমরা খাদ্যটাকে, সাপেক্ষ উদ্দীপকের পরে প্রথমে বাঁশি, তারপরে খাবার, এটাকে বলছিলাম অগ্রবর্তী সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটি উল্টা করেও দেওয়া যায়। প্রতিদিন প্রথমে খাবার দেব, তারপরে বাঁশি বাজাবো। এভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলেও দেখা যাবে একটা পর্যায়ে শুধুমাত্র বাঁশি বাজালে পরেই কুকুরের মুখ থেকে বা মানুষের মুখ থেকে লালা নিঃসৃত হতে পারে। তাহলে এই যে ঘণ্টাধ্বনি আগে দেওয়া, বাঁশি ঘণ্টাধ্বনি বা বাঁশি আগে বাজানো, খাদ্য পরে দেওয়া, অথবা উল্টো করে দেওয়ার মধ্য দিয়েও কিন্তু সাপেক্ষীকরণ হয়। তাহলে একটাকে বলেছে অগ্রবর্তী চিরায়ত সাপেক্ষীকরণ, একটাকে বলেছে পশ্চাৎগামী চিরায়ত সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো, এই পরিপ্রেক্ষিতে আমরা এই গবেষণার পরিপ্রেক্ষিতে অবলুপ্তি একটা বিষয় পেয়ে থাকি। অবলুপ্তিটা কি? প্যাভলভ যে কুকুরটাকে সাপেক্ষীকরণ করালেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘন্টার পরিপ্রেক্ষিতে যে কাজটি করে এখন প্রতিনিয়ত সে লালা নিঃসরণ করে, দিনের পর দিন প্যাভলভ করলেন কি গবেষণাগারে এই কুকুরটাকে নিয়ে আসেন। এখন আর তিনি মাংস খরচ করেন না, শুধুমাত্র ঘণ্টাধ্বনি দেন এবং তার পরিপ্রেক্ষিতে লালা নিঃসৃত হয় কিনা দেখেন। দিনের পর দিন চলতে চলতে গবেষক লক্ষ্য করলেন আস্তে 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 কি হলো, কুকুরের লালা নিঃসরণের পরিমাণ কমে গেল। এবং একটা পর্যায়ে গিয়ে লক্ষ্য করলেন এই বাঁশির পরিপ্রেক্ষিতে কুকুর আর নড়ে চড়েও বসে না, এদিক ওদিকেও তাকায় না, সে খাবার জন্য সে লোভী হয়ে তার মুখ দিয়ে একটা লালা নিঃসৃত হবে বা সেই জায়গাটিও তৈরি হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে তার লালাটা চলে গেল। অর্থাৎ যে বাঁশি দিলে পরে তার লালা আসতো অথবা ঘন্টা দিলে লালা আসতো, একটা পর্যায়ে সেটা হারিয়ে গেল। এটাকে বলেছে অবলুপ্তি। অর্থাৎ খাদ্য না দিলে পরে, শুধুমাত্র বাঁশি বাজালে পরেই বা ঘন্টা দিলে পরেই কিন্তু তার শিক্ষণটা সারা জীবন থাকবে না। এটাকে বলেছে অবলুপ্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি খেয়াল করলেন আরো এই যে যেহেতু বাঁশি বাজালে পরে আর যেহেতু লালা নিঃসৃত হয় না, প্যাভলভ কাজটি বন্ধ রেখে অনেক দিন অপেক্ষা করলেন। অনেক দিন পরে সেই কুকুরটিকেই ক্ষুধার্ত হওয়ার পরে আবার হঠাৎ করে একদিন তিনি গবেষণাগারে নিয়ে আসলেন। দীর্ঘ বিরতির পরে দেখলেন সেদিন হঠাৎ করে দেখা গেল কি তার মুখ দিয়ে লালা নিঃসৃত হয়েছে। তিনি পরের দিন আবারও নিয়ে আসলেন, কিন্তু খাদ্য কিন্তু দিলেন না, আবারও দেখা গেল লালা নিঃসৃত হয়েছে। এইটাকে বলেছে স্বতঃস্ফূর্ত পুনরাগমন। অর্থাৎ যেটা বন্ধ হয়ে গিয়েছিল, অবলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আবার নতুন করে কিন্তু খাদ্য ছাড়াই কিন্তু সেটি বাঁশির পরিপ্রেক্ষিতে হলো। এটাকে বলেছে স্বতঃস্ফূর্ত পুনরাগমন। প্রিয় শিক্ষার্থীগণ, সাধারণীকরণ। সাধারণীকরণ কথাটার অর্থ হচ্ছে একটার মতো আরেকটি বিষয় সাধারণ সিদ্ধান্তে আসা, অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলা হয় থাকে সাধারণীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এর পরিপ্রেক্ষিতে আমরা তাকে সাপেক্ষীকরণ করিয়েছি। এখন এভাবে বাজালাম,
দুটো শব্দের মধ্যে কুকুর কি করেছে, দুটার মধ্যে পার্থক্য করতে পারেনি। যার কারণে হচ্ছে কি, আগের শব্দের পরিপ্রেক্ষিতে কুকুর যেভাবে দৌড়ে আসতো, লালা নিশ্চিত হতো, সাপেক্ষীকরণ হতো, পরের শব্দটার পরিপ্রেক্ষিতেও তার আগের শব্দের মতোই মনে হয়েছে, সে পার্থক্য করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে আগের মতো সে প্রতিক্রিয়া করছে, এটাকে বলি আমরা সাধারণীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাথায় রাখতে হবে যে কুকুরটি সাপেক্ষীকরণ অবস্থায় আছে, অর্থাৎ অবলুপ্তি বা স্বতঃস্ফূর্ত পুনরাগমনের জায়গায় যায়নি, সাপেক্ষীকরণ অবস্থার মধ্য দিয়ে এমন অবস্থায় আছে যে ঘন্টা পেলেই সে কি হয়, তার মুখ দিয়ে লালা আসে। তো তাকে যদি আমরা সেই ঘন্টার মতোই আরেকটি ঘন্টা বাজাই, এবং কুকুর যদি মনে করে থাকে যে একই ঘন্টা বাজাচ্ছে, দুটো আসলে কিন্তু আলাদা বাজিয়েছে, কিন্তু কুকুর মনে করছে বা প্রাণী মনে করছে একই, তাহলে একই রকম প্রতিক্রিয়া করবে। এটাকে বলেছি আমরা সাধারণীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পৃথকীকরণ কোনটা? পৃথকীকরণ হচ্ছে এরকম যে আগের এই অবস্থাতেই, সাপেক্ষীকরণ হওয়া অবস্থাতেই কুকুরটিকে যখন আমি এই বাঁশি বাজাবো, এই শব্দ দিয়ে সে অভ্যস্ত, তার সাপেক্ষীকরণ হয়। কিন্তু দেখা গেল কি, ওই শব্দ বাদ দিয়ে আমি কি করলাম, একটা পর্যায়ে গিয়ে এই শব্দ দিলাম, এবং কুকুরটি কি করলো, এই দুই শব্দের মধ্যে সে পার্থক্য করতে পারলো। কুকুরটি এই দুই শব্দের মধ্যে পার্থক্য করতে যদি সক্ষম হয়, তাহলে সে আগের মতো প্রতিক্রিয়া করবে না, তার লালা নিশ্চিত হবে না। কারণ সে জানে যে ঘন্টার পরিপ্রেক্ষিতে আমার লালা আসে, খাবার দেয়, কাজে এভাবে সে সেট। কিন্তু পরবর্তী যে শব্দটা বাজিয়েছি, এই শব্দটাকে সে পার্থক্য করতে পেরেছে, দুটার মধ্যে আলাদা করতে পেরেছে, এই কারণে বলেছে এটা হচ্ছে পৃথকীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর পর্যায়ে বা উচ্চ পর্যায়ে সাপেক্ষীকরণটা কি? আমরা যদি বলি যে যেভাবে ঘন্টার পরিপ্রেক্ষিতে, যে বাঁশির পরিপ্রেক্ষিতে আমরা কি করেছি, সাপেক্ষীকরণটা করিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তীতে দেখা গেল কি, আমি একটি কাজ করলাম যে আমি প্রথমে কি করব, প্রথমে একটি আলো জ্বালাবো, তারপর আমি বাঁশি বাজাবো, তারপরে আমি তাকে খাবার দেব। এভাবেই যদি কুকুরটাকে নিয়ে গবেষণা করে আমি অভ্যস্ত করি, প্রথমে একটি আলো জ্বালানো, তারপরে বাঁশি বাজানো, তারপরে খাবার সরবরাহ করা, তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি, আমি শুধুমাত্র আলো জ্বালিয়েছি, তার পরিপ্রেক্ষিতে দেখা যাবে তার সাপেক্ষীকরণটা বা লালা নিশ্চিত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাপেক্ষীকরণ বলেছিলাম হচ্ছে ঘন্টার পরিপ্রেক্ষিতে যে লালা নিশ্চিত, কিন্তু ঘন্টার আগেও কিন্তু আমি কি করলাম, একটা লাইট জ্বালালাম। কুকুর দেখে প্রতিদিন গবেষণাগারে প্রথমে একটি লাইট জ্বলে, তারপরে বাঁশি বাজায় বা ঘন্টা বাজে, তারপরে তার লালা নিশ্চিত হয়। তাহলে একটার আগে আরেকটি উদ্দীপক আমি দিয়েছি, সাপেক্ষ উদ্দীপক, অর্থাৎ সাপেক্ষ উদ্দীপক ছিল আগে ঘন্টাধ্বনি, ঘন্টার আগেও আরেকটি কি দিলাম, একটা বাল্ব জ্বালিয়ে দিলাম। এটাকে বলেছি আমরা উচ্চতর পর্যায়ে সাপেক্ষীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাপেক্ষীকরণের আগে আরেকটি সাপেক্ষীকরণ। আমরা যদি এরপরে আরেকটি পয়েন্ট আছে পরীক্ষণ সৃষ্ট উদ্বায়ু বা এক্সপেরিমেন্টাল নিউরোসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি চমৎকার গবেষণা দেখি, প্যাভলভ এবং তার ছাত্র ছিল যে ক্রিস্টাল নিকোভ, যে তার ছাত্র ছিলেন, তারা মিলে একটি গবেষণা করেছেন যে কুকুরটিকে জাস্ট একটি বৃত্ত দিয়েই বা একটা বৃত্তের আলো দিয়ে তাকে সাপেক্ষীকরণ করানো হয়েছিল, এবং পরবর্তীতে করলেন কি, প্যাভলভ করলেন কি, বা তার ছাত্র মিলে যে কাজটি করলেন, এই বৃত্তটার পরিপ্রেক্ষিতে আরেকটি বিকল্প একটি উপবৃত্ত তিনি দিলেন। বৃত্তর পরিপ্রেক্ষিতে তার সাপেক্ষীকরণ হয়, সে তার লালা নিশ্চিত হয়, কিন্তু উপবৃত্ত যখন তার সামনে আলো উপস্থাপন করা হয়, তখন তার সাপেক্ষীকরণটা হয় না। কুকুর এভাবেই পার্থক্য করতে পারে। তার মানে বৃত্ত আসলে সে সাপেক্ষীকরণ হয়, সে ছুটে যায় খাবার জন্য, তার লালা আসে, উপবৃত্ত আসে না, এভাবে অভ্যস্ত। একটা পর্যায়ে গিয়ে গবেষক করলেন কি, এই উপবৃত্তটাকে আস্তে 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 বৃত্তের কাছাকাছি কমায় নিয়ে আসলেন, এবং বৃত্তের মতো হলো মনে হলো। যেহেতু বৃত্ত আসলে পরে খাবার আসে, কিন্তু উপবৃত্ত আসে না, এবং যখন দুটোকে কাছাকাছি করবার চেষ্টা করলো, এক পর্যায়ে কুকুর চিন্তা করে যে বৃত্ত আসলে খাবার আসবে, কিন্তু উপবৃত্ত আসবে না। কিন্তু উপবৃত্তটাকে আস্তে আস্তে যখন আলো পরিবর্তন করে বৃত্তের কাছাকাছি ধাপে ধাপে নিয়ে আসা হচ্ছে, একটা পর্যায়ে সে লক্ষ্য করে যে কি ব্যাপার, উপবৃত্ত অথচ খাবার দিচ্ছে না, বৃত্ত খাবার দেয়, উপবৃত্ত দিচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে, একটা নিশ্চয়তা ছিল যে বৃত্ত আসলে তো খাবার আসবে, এবং এটাও তো বৃত্তের মতোই মনে হচ্ছে, কিন্তু বৃত্ত আসলে বাস্তবে না, আসলে বৃত্তের কাছাকাছি একটু উপবৃত্ত। এই যে একটা কনফিউশন তৈরি হয়, তার মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে কুকুরটি একটা পর্যায়ে গিয়ে, যেহেতু উপবৃত্তের বা বৃত্তের কাছাকাছি একটি উপবৃত্ত আসলে পরে সে প্রতিক্রিয়া করতে পারে না, খাবার পায় না, সে একটা পর্যায়ে দুশ্চিন্তার পরিপ্রেক্ষিতে এলোমেলো বিক্ষিপ্ত আচরণ করে, কামড় দেয়, লাভ দেয়, এভাবে দুশ্চিন্তায় পড়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল এক ধরনের ডিজিজ আছে, নিউরোসিস বা এরকম একটি পরীক্ষণ সৃষ্ট উদ্বায়ু তার মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ সে যদি কনফিউশনে পড়ে যায় এবং পার্থক্য করতে পারলে ভালো কথা, কিন্তু পার্থক্য না করতে পারলে একটার পরিপ্রেক্ষিতে আসে, আরেকটার পরিপ্রেক্ষিতে আসে না, এবং দুটাকে একই রকম সে মনে করে, এর পরিপ্রেক্ষিতে তার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে একটু চেষ্টা করলাম এভাবেই আমাদের চিরায়ত সাপেক্ষীকরণটাকে আলোচনা করবার। এবার একটু চলে যায় আমাদের পরবর্তী শিক্ষণ ফল, করণ সাপেক্ষীকরণ বা অপারেন্ট কন্ডিশনাল। এটাকে আবার অনেক সময় বলা হয় করণ শিক্ষণ বা সহায়ক শিক্ষণ বা ইনস্ট্রুমেন্টাল লার্নিং। করণ বলতে কি, আসলে করণ বলতে কাজের মধ্য দিয়ে শিক্ষণ, অপারেট করে মানে ব্যবহারিকভাবে প্রয়োগিক একটা দিক আছে, এবং সহায়ক মানে হেল্প হয়,
সহায়তা নিতে হয় এবং ইনস্ট্রুমেন্ট এখানে ব্যবহার করা হয়, এইসব কারণে নাম দিয়েছে এটাকে ইনস্ট্রুমেন্টাল লার্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করণ শিক্ষণ মতবাদটি দিয়েছেন আমাদের আমেরিকান মনোবিজ্ঞানী B.F. স্কিনার এবং 1938 সালে ইঁদুর নিয়ে তিনি সাপেক্ষীকরণের গবেষণাটি প্রবর্তন করেন এবং এরকম একটি পাজেল বক্স বা স্কিনার বক্স তিনি ইউজ করেন, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। একটি ইঁদুরের উপরে গবেষণা করতে গিয়ে এভাবে ইঁদুরটাকে যান্ত্রিকভাবে এখানে উপস্থাপন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইঁদুরটির সেই পরীক্ষণটি যদি আমরা একটু বলি, স্কিনার যে পরীক্ষণটি করেছিলেন, যেমনটি দেখতে পাচ্ছ সেই খাঁচার ভিতরে ইঁদুরটাকে রেখে সেখানে এমন একটি সিস্টেম ছিল, সেখানে একটি নব বা লিভার ছিল, যেখানে চাপ দিলে পরে সেখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সেখানে খাবার চলে আসে। ঠিক ইঁদুরটিকে দেখতে পাচ্ছ, যেখানে ঠিক পাটি দিয়ে আছে ওখানে চাপ পড়লে পরে কিন্তু বাম দিকে দেখবে যে একটি জানালার মতো আছে, সেখান দিয়ে কিন্তু অটোমেটিক খাবার চলে আসে। এবং যে পাতের উপর বিড়ালটি আছে সেখানে কিন্তু একটি ইলেকট্রিক পাতও ওটি, কখনো কখনো দেখা গেল কি এই ইলেকট্রিক পাতটি বৈদ্যুতিক সেই পাতটিও কিন্তু কানেক্ট করা হয় যখন প্রয়োজন মনে করা হয়। অর্থাৎ এক পর্যায়ে গিয়ে তার আমরা পুরস্কার দেই, এক পর্যায়ে গিয়ে তাকে আমরা নেতিবাচক বলবর্ধক দিয়ে থাকি। ইতিবাচক বলবর্ধক বা নেতিবাচক বলবর্ধক বলে দুটো কথা আসবে। বলবর্ধক বলতে পুরস্কার বা যেটাকে আমরা বলেছি খাবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্যাভলভ কি করলেন, এই ইঁদুরটিকে এই খাঁচার ভিতরে রেখে প্রতিনিয়ত তিনি পর্যবেক্ষণ করলেন। যখন ইঁদুরটি ক্ষুধার্ত হয় তখন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকে, কামড়াকামড়ি করতে থাকে। হঠাৎ করে একটা পর্যায়ে গিয়ে সেই যে লিভার সেখানে চাপ পড়ে এবং খাদ্যটি চলে আসে। তো এরপরে ইঁদুরটি সেই খাবারটি খায়। আবারও একটা পর্যায়ে ইঁদুরটি সেই খাঁচার ভিতরে যখন ক্ষুধার্ত হয়ে পড়ে, আবারও সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, করতে করতে আবার হঠাৎ করে গিয়ে সেখানে একটি চাপ পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে তার খাবার চলে এসে সে খাবারটি খায়। এভাবে দিনের পর দিন চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে ইঁদুর বুঝে ফেলে কোন জায়গাটায় চাপ দিলে তার খাবারটি চলে আসে এবং সেই লিভারটিকে সে শনাক্ত করতে সক্ষম হয়। এবং একটা পর্যায়ে গিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সে বুঝতে পারে যে এটি হচ্ছে সেই সুইচ বা সেই লিভার, যেখানে চাপ দিলে পরে খাবারটি। স্কিনারের উদ্দেশ্যই ছিল এইটিকেই শেখানো, অর্থাৎ তার সেই নবটি সে চিনতে পারে কিনা, লিভারটি চিনতে পারে কিনা, এই শিক্ষণটি তার হয় কিনা, এটি তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। এবং যখন সেই আত্মস্থ করতে পেল, এর মধ্য দিয়ে তার সেই শিক্ষণটি সম্পূর্ণ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সেই যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে তোমরা দেখবা যে যে সকল প্রতিক্রিয়া বা আচরণ প্রাণীর জীবনের মধ্যে কোনো প্রয়োজন সাধন করে অথবা পেশনা নিবৃত্ত করে, এবং সে সকল আচরণ শিক্ষণের ব্যাপারটিকে আসলে মূলত বলা হয়ে থাকে শিক্ষণ বা করণ শিক্ষণ বা সহায়ক শিক্ষণ। এখানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখবা যে লিভারে চাপ দেওয়াটাকে বলেছি আমরা সাপেক্ষ প্রতিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাপেক্ষ প্রতিক্রিয়া যদি এটা হয় তাহলে সাপেক্ষ উদ্দীপকটাকে, সাপেক্ষ উদ্দীপক হচ্ছে সেই যে তোমার ওই সেখান থেকে যদি কোনো কারণে একটি আলো বের হয় সেই লিভার থেকে, অথবা সেখানে যদি কোনো একটা গন্ধ পায়, অথবা কোনো ধরনের যদি একটা কিছু উপস্থিতি সে অনুভব করে, তখন সেটাকে বলেছে উদ্দীপক। তার পরিপ্রেক্ষিতে সাপেক্ষ প্রতিক্রিয়া হিসেবে সে লিভারে চাপ দেয়। তার পরিপ্রেক্ষিতে কি হয়, খাবারটি বেরিয়ে আসে। খাবার বেরিয়ে আসাটাকে বলেছে স্বাভাবিক উদ্দীপক, আর খাবার খাওয়াটাকে বলেছে এখানে স্বাভাবিক প্রতিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো প্যাভলভের যেমনটা ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া সবসময় কিন্তু ছিল লালা নিঃসরণ, কিন্তু এখানে দেখো সাপেক্ষ প্রতিক্রিয়া একটি লিভারে চাপ, আর স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু খাবার খাওয়া। এই জায়গায় কিন্তু পার্থক্য আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা দেখব যে আমরা এই করণ শিক্ষণের ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক খাদ্য দেই, তার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে খাবার খায়, অর্থাৎ যখন সেই খাঁচার ভিতরে খাবারটি চলে আসে তখন সে খাবারটি খায়। আর তার আগে কি ঘটনা ঘটেছে, তার আগে যে ঘটনাটি ঘটেছে সাপেক্ষ উদ্দীপক বলতে লেভারের উপস্থিতি বলেছে। এই উপস্থিতিটা কিভাবে বুঝবে, সেখানে একটা আলো থাকতে পারে, সেখান থেকে একটা গন্ধ বেরোতে পারে, অথবা কোনো কারণে সে সেটাকে একটা কিছু মনে করছে, এটি হচ্ছে লেভারের উপস্থিতি। আর যখন লেভারে চাপ দেয় তখন সেটা তার স্বাভাবিক সাপেক্ষতার প্রতিক্রিয়া হয়ে যায়। সেটাই চেয়েছিল যে সেই লেভারটিকে চিনতে শিখুক, তার পরিপ্রেক্ষিতে সে চাপ দেখ, তার পরিপ্রেক্ষিতে খাবারটি চলে আসুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এভাবে একটু সহায়ক শিক্ষণের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, প্রাণের মধ্যে কি হয়, একটি পেশনা থাকতে হয়। পেশনা না থাকলে পরে কিন্তু কখনোই সহায়ক শিক্ষণ হবে না। নির্ভুল প্রতিক্রিয়ার পরেই কিন্তু বলবর্ধকটি আসে। যখন সে চাপ দিতে পারে তখনই কিন্তু খাবারটি আসে, তার আগে কিন্তু খাবার সেখানে আসে না। নির্ভুল প্রতিক্রিয়াটি প্রাণীর ক্ষমতার মধ্যে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে একটি জায়গায় চাপ দিলে পরেই সেই খাবারটি চলে আসে, দরজাটি খুলে যায়, এটা কিন্তু তার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। এমন যদি শক্ত হতো সেই লেভারটি, যেখানে শারীরিক শক্তি অতটা ইঁদুরের নাই, তার থেকে বেশি শক্তি দিয়ে প্রয়োগ করে খুলতে হয়, তাহলে কিন্তু সে পারতো না। এই জন্য বলছে ক্ষমতার মধ্যে থাকতে হবে। বলবর্ধকটা পেশনার উপযুক্ত হতে হবে, যেহেতু সে ক্ষুধার্থ, কাজেই তার জন্য কি দরকার, তার জন্য কিন্তু খাদ্য দরকার। তুমি যদি তার ওখানে এসে তুমি ঝুনঝুনি বাজাও বা অন্য কোনো কিছু করো, তাহলে কিন্তু ইঁদুরের কাছ থেকে সেই আচরণটা আমরা পাবো না। সহায়ক শিক্ষণের মধ্যে আমরা আরো যদি বৈশিষ্ট্য খেয়াল করি তাহলে দেখবা যে প্রাণীটি তার প্রতিক্রিয়াগুলো করে থাকে ইচ্ছাধীন, তার স্বাধীনভাবে স্বয়ংক্রিয়ভাবে সেই কাজগুলো করে থাকে।
শিক্ষণ যন্ত্রটি এখানে যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে এই যন্ত্রটি কিন্তু একদম স্বয়ংক্রিয়ভাবেই চলে, জাস্ট খালি এখানে চাপ পড়ে তার পরিপ্রেক্ষিতে খাবারটি চলে আসে। এই পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার হলেও বাস্তবে তেমন কিন্তু কোনো জটিল যন্ত্র কিন্তু এটি নয়, খুব সিম্পল একটি যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু এই কাজটি করানো সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক প্যাভলভে যেমনটা দেখেছিলাম সহায়ক শিক্ষণের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। এখানেও দেখব কি আমাদের সেই অবলুপ্তির যে ঘটনাটি, অর্থাৎ এই যে ইঁদুরটি যেখানে চাপ দিলে পরে খাবারটি চলে আসে, স্কিনার লক্ষ্য করলেন এই চাপ দিচ্ছে খাবার চলে এসে এভাবে সে অভ্যস্ত হয়ে গেল, তার সাপেক্ষীকরণ হয়ে গেল। একটা পর্যায়ে গিয়ে তিনি কি করলেন, সেই চাপ দেয় কিন্তু খাবার আসে না, চাপ দেয় কিন্তু সেই লিভারে চাপ দেয় কিন্তু খাবার আসে না। এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ইঁদুরের মধ্যেও সেই একটা পর্যায়ে গিয়ে সেই যে লিভারটি চিনেছিল সেটি আস্তে আস্তে সে ভুলে যায়, অর্থাৎ পরবর্তী সে ওখানেও চাপ দেয় না, এদিক ওদিক করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে যে না, আসলে এইটি আগের সেই যে জায়গাটি চাপ দিলে খাবার আসবে সেই খাবারের সেই জায়গাটি এটি নয়, অর্থাৎ লিভারটি সে ভুলে যায়, আর চিনতে পারে না। এর মধ্য দিয়ে তার শিক্ষণটিও অবলুপ্তি হয়ে যায়। এটাকে বলেছে অবলুপ্তি। ঠিক একইভাবে এই ইঁদুরটিকে দীর্ঘ বিরতির পরে অনেকদিন পরে যখন আবার সেই খাঁচার ভিতরে এনে ছেড়ে দেওয়া হলো, ইঁদুরটি দেখা গেল কি আর কাল বিলম্ব না করে সেখানে গিয়ে চাপ দিচ্ছে, সেই নবের মধ্যে গিয়ে চাপ দিচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে সে দেখলো যে খাবারটি হয়তো আসলো না, কিন্তু চাপ কিন্তু সে ওখানেই দিয়েছে। এটাকে বলেছে স্বতঃস্ফূর্ত পুনরাগমন। তাহলে স্বতঃস্ফূর্ত পুনরাগমনে কি আসলো, তার শিক্ষণটা ফিরে আসলো। কোন শিক্ষণটা? যে নবটাকে কিছুক্ষণ আগে অবলুপ্তির মধ্যে দিয়ে ভুলে গিয়েছিল, এটাই খাদ্যের জন্য আসার জন্য নব, কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক দিন পরে কিন্তু সে আবারও ওই জায়গাটাতে সেই চাপ দেয়। এটাকে বলেছে অনেক বিরতির পরে আবার কি তার মধ্যে সেই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবেই চলে আসে, তাকে কিন্তু আর কোনো খাবার দেওয়া হয়নি, শুধুমাত্র মাঝখানে একটা বিরতি দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এমনিভাবে আমরা অন্যান্যগুলো লক্ষ্য করে থাকি, অন্যান্য সাধারণীকরণ, পৃথকীকরণ এই জায়গাগুলোও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবার একটু দেখে নেব করণ সাপেক্ষীকরণ এবং চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে শিখন ফলটি আমাদের, আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে একটু সাদৃশ্যের দিকে যাই। পরীক্ষণ পাত্রটা কি থাকে, এখানে একটু ক্ষুধার্ত থাকে, এখানে একটি যান্ত্রিক পরিবেশ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা আরো দুটোর ক্ষেত্রেই আপনার সহায়ক শিক্ষণ এবং কর্ম শিক্ষণের ক্ষেত্রে এগুলো মিল আছে। প্রকৃতির দিক থেকে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটি সুন্দর সম্পর্ক আছে, এটিও মিল আছে। এবং পর্যবেক্ষণের বিষয়ের মধ্যে দেখি আমরা একটা নির্দিষ্ট পর্যবেক্ষণই কিন্তু আমরা দেখে থাকি। করণ শিক্ষণের ক্ষেত্রে আমরা সেই হুরকায় বা সেই লেভারে চাপ দেয় কিনা এটা দেখি, আর চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে লালা নিঃসৃত হয় কিনা এটা দেখে থাকি। আরেকটি মিল আছে কি, যে শিক্ষণ পরবর্তী যে ঘটনাগুলো বললাম, যে অবলুপ্তি ঘটে অথবা তোমার স্বতঃস্ফূর্ত পুনরাগমন, এই জায়গাগুলো কিন্তু দুটো শিক্ষণের ক্ষেত্রেই প্রক্রিয়া সাপেক্ষীকরণের ক্ষেত্রে হয়ে থাকে। এই জায়গাগুলো মিল আছে। আমরা যদি এবার একটু দেখে নেই যে আসলে অমিলগুলোই বা কি আছে। প্রথমে আসি যে কর্মের প্রকৃতি। এই কর্মের প্রকৃতির মধ্যে আমরা দেখে থাকি করণ সাপেক্ষীকরণের মধ্যে প্রাণীটিকে ইচ্ছে মতো তার মতো প্রতিক্রিয়া করে থাকে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করে। ইঁদুরটি এলোমেলো ভাবে তার মতো করে সে আচরণ করতে করতেই সেই লিভারটিতে সে চাপ দেয়। আর চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু খুব বেশি স্বতঃস্ফূর্ত থাকে না, এখানে পরীক্ষক থাকেন। পরীক্ষক তার আচরণটি করবার জন্য আদায় করে নেন, অর্থাৎ মাংসের টুকরা দেন, মাংসের টুকরা দেখিয়ে কিন্তু তাকে তার আচরণটি করবার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। এবং এই জন্যই বলা হয়ে থাকে যে এখানে আমরা কি করি, সেই মাংসের টুকরাটি আমরা দেখাই, তার পরিপ্রেক্ষিতে লালা আসে। এই জন্যই বলা হয়েছে যে আমরা এখানে তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ঠিক বলবো না, আমরা তার প্রতিক্রিয়াটি করবার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে সে যেন মাংসের পরিপ্রেক্ষিতে লালাটা নিশ্চিত করে, এরকম একটা অবস্থা তৈরি করে দেই। বলবর্ধক হিসেবে বলেছে, এখানেও একটি বৈসাদৃশ্য লক্ষ্য করে থাকি। করণ শিক্ষণের ক্ষেত্রে বলবর্ধকটি আসে নির্ভুল প্রতিক্রিয়ার কখন, পরে না আগে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে না পরে? নির্ভুল প্রতিক্রিয়ার পরে, যখন চাপ দেয় তারপরে না খাবারটি আসে। তাহলে চাপ দেওয়াটি হচ্ছে তার প্রতিক্রিয়া, খাবার আসাটি হচ্ছে বলবর্ধক। এই জন্য বলেছে বলবর্ধকটি পরে আসে। আর চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে কি হয়, নির্ভুল প্রতিক্রিয়ার পূর্বেই, লালা আসার আগেই কি করি আমরা, খাদ্য দেই অথবা ঘন্টা বাজাই। তাহলে এই জন্য বলেছে বলবর্ধক যদি আমি খাদ্যটাকে বলি, সেই খাদ্যটা কিন্তু লালার আগে আমি দেই, লালা দেখতে চাই কিন্তু খাদ্যটা আগেই দেয়। এই জন্য বলেছে চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে পুরস্কারটা বলবর্ধকটা আগেই দেওয়া হয়। নাম্বার 3 যদি বলি, স্বাধীনতা, কোথায় কতটুকু স্বাধীনতা পেয়ে থাকে। করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে অধিক স্বাধীনতা পেয়ে থাকে, কারণ তার মতো করে সে স্বতঃস্ফূর্ত আচরণ করে, পরীক্ষক কিন্তু সেখানে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ আরোপ করেন না। চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে কি হয়, তার গতিবিধি চলাফেরা এটা কিন্তু অনেকটাই গবেষক নিয়ন্ত্রণ করে থাকেন, মাংসের টুকরো দিয়ে অথবা ঘন্টা বাজিয়ে তাকে কিন্তু একটা বিশেষ আচরণ করবার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। এই জন্য সবটুকু কিন্তু তার নিয়ন্ত্রণ তার মধ্যে থাকে না, পরীক্ষকের কাছে অনেকখানি নিয়ন্ত্রণ থাকে। এই জন্যই বলেছে এখানে স্বাধীনতা প্রাণীটির একটু কম থাকে। সক্রিয়তার ক্ষেত্রে একটু যদি বলি পার্থক্য,
করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষণ পাত্র এখানে অনেক বেশি সক্রিয়, ওই খাঁচার ভিতরে থেকে কি করবে না করবে তার মতো করে সে খুব সক্রিয় থাকে, পরীক্ষক চুপচাপ শুধুমাত্র নিষ্ক্রিয় থেকে দেখেন। কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা, পরীক্ষণ পাত্র সেখানে নিষ্ক্রিয় থাকেন, বরঞ্চ পরীক্ষকই মাংস ঘণ্টাধ্বনি দিয়ে তাকে আচরণ করবার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। এই কারণে বলেছে এখানে অপেক্ষাকৃত পরীক্ষকই এখানে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। নির্ভরযোগ্যতার যদি বলি, করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে যেটি হয় যে এই কোনো একটা বিষয় শেখার পরে তার প্রতি তো আমাদেরকে নির্ভর করতে হয়, শিক্ষণটা কতটুকু ভালো হলো এর উপর কতটুকু ভরসা করা যায়। তো বলা হয়ে থাকে করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা একটু বেশি, কারণ যেহেতু স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে সে শেখে, কাজে সেই শেখাটি খুব সহজে সে ভুলেও কিন্তু যায় না। তুলনামূলকভাবে চিরায়ত সাপেক্ষীকরণের নির্ভরযোগ্যতা একটু কম বলা হয়েছে এই কারণেই, যেহেতু তাকে আদায় করে নেওয়া হয়, তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়, এই কারণে স্বতঃস্ফূর্ত ভাবটা একটু কম থাকে বলেই তার মধ্যে এই নির্ভরযোগ্যতা একটু কম পাওয়া যায়। আমরা এবার যদি একটু চলে যাই সম্পর্ক শেখা বা এই কিসের মধ্যে কিসের সম্পর্ক আমরা দেখি, তাহলে দেখব করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে যেটি হয় যে সাপেক্ষ প্রতিক্রিয়া এবং বলবর্ধক উভয়ের মধ্যে সম্পর্ক শেখে। আর চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে যেটি হয় সাপেক্ষ এবং অসাপেক্ষ উদ্দীপকের মধ্যে কিন্তু সম্পর্কটা এখানে শিখে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু 7 নম্বরে চলে আসলাম। সংকেত। সংকেত দেওয়া হয় দুটো শিক্ষণের ক্ষেত্রেই। করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে যে সংকেতটি দেওয়া হয় সেটি হচ্ছে বলবর্ধকের পূর্বে কোনো সংকেত কি পায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পায় না। অর্থাৎ একটার ক্ষেত্রে বলবর্ধক আছে, দুঃখিত, যে সংকেত আছে, আরেকটির ক্ষেত্রে কিন্তু সংকেত নাই। এই যে আমি যে বাঁশি বাজালাম অথবা ঘণ্টা ধ্বনি দিলাম, এটা কোনটার ক্ষেত্রে দিয়েছি? এটা কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এই জন্য বলেছে একটার ক্ষেত্রে সংকেত আছে আর একটা ক্ষেত্রে সংকেত নেই। 8 নম্বরে চলে আসছে উদ্দীপকের উপস্থাপন। উদ্দীপক যে উপস্থাপন করা হয় করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে পরীক্ষক সরাসরি উদ্দীপক প্রয়োগ করেন না, অটোমেটিক সেখান থেকে চলে যায়। কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণে কি হয়, সেই সরাসরি উদ্দীপকটা প্রয়োগ করা হয়। সেই ঘণ্টাধ্বনি বাজানো এবং মাংস দেওয়া এটি কিন্তু প্যাভলভ অথবা বিজ্ঞানী কিন্তু সরাসরি প্রয়োগ করে থাকে। পদ্ধতি। করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে পদ্ধতিটিকে বলা হয়ে থাকে একটা আবিষ্কারমূলক পদ্ধতি, অপেক্ষাকৃত একটু জটিল পদ্ধতি বলা হয়ে থাকে, যেহেতু সে আবিষ্কার করে খুঁজতে খুঁজতে সেই ইঁদুরটি খাঁচার ভেতরে কোথায় সেই সুইচটি আছে সে আবিষ্কার করে, জেনে বলেছে এটি হচ্ছে আবিষ্কারমূলক পদ্ধতি। আর চিরায়ত সাপেক্ষীকরণ বলেছে কৃত্রিম, এটা অনেকটাই তাকে আচরণটি যেহেতু করিয়ে নেওয়া হয় এই জন্য এটি অনেকটাই সহজ সরল, ঠিক যেভাবে বিজ্ঞানী চেয়েছেন সেভাবেই করেন, এই কারণে বলেছে এটি একটি কৃত্রিম শিক্ষণ প্রক্রিয়া। লাস্ট ওয়ান আমরা চলে আসছি প্রতিক্রিয়া। করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে যেটি হয় সাপেক্ষ প্রতিক্রিয়ার সাথে স্বাভাবিক যে প্রতিক্রিয়া তার কোনো কিন্তু সম্পর্ক কোনো কিছু নেই, আমরা দেখেছি। কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া এবং সাপেক্ষ প্রতিক্রিয়া প্রায় একই। দেখো, চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে ঘন্টার পরিপ্রেক্ষিতেও আমরা কি পেয়েছিলাম? লালা পেয়েছি শেষে, আবার প্রথমের দিকে কিন্তু মাংসের পরিপ্রেক্ষিতে আমরা লালা পেয়েছি। এই জন্য বলেছে চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে প্রতিক্রিয়া কিন্তু দুটোই এক, কিন্তু করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এরকম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্যই বলেছে একটার ক্ষেত্রে দুটোই মিল আছে আর ক্ষেত্রে দুটোই মিল নেই। আমরা আমাদের শিক্ষণ ফলকে কেন্দ্র করে আরো যে দুটো আছে একটু সংক্ষেপে একটু বলে দেই। সময় হচ্ছে করণ সাপেক্ষীকরণের ক্ষেত্রে সময় মধ্যবর্তী সময়টা অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কম। কারণটা হচ্ছে কি, উদ্দীপক উপস্থাপন এবং খাবার আসা মাঝখানে যে একটা বিরতি সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে ঘণ্টাধ্বনি বাজানো আর বাঁশি বাজানো এই দুটার মধ্যে ঘণ্টাধ্বনি এবং খাবার উপস্থাপন এই দুটার সময়ের যে ব্যবধান এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমি উদাহরণ বলেছি, সকালবেলা ঘণ্টা বাজালাম আর কুকুরটাকে বিকেলবেলা খাবার দিলাম, এই ব্যবধান থাকলে পরে কিন্তু সাপেক্ষীকরণ হবে না। যত কাছাকাছি সময় হবে তত দ্রুত সাপেক্ষীকরণটা হবে। আর উপযোগিতার কথা যদি বলি, করণ সাপেক্ষীকরণ অপেক্ষাকৃত বয়স্কদের জন্য একটু বেশি উপযোগী বলা হয়, ছোটদের ক্ষেত্রে নিশ্চয়ই প্রযোজ্য। আর চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে বলা হয় এটি যেহেতু করিয়ে নেওয়া হয়, একটা নির্দেশনার ব্যাপার থাকে, এই জন্য বলছে শিশুদের ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি একটা আলোচনার মধ্য দিয়ে গেলাম। তোমাদের প্রশ্নগুলো থাকলে পরে আসলে পরে হয়তো আরো একটু ভালো হতে পারতো, আরো একটু ক্লাসটি ইফেক্টিভ হতে পারতো। আমরা সহায়ক গ্রন্থাবলী হিসেবে একটি স্লাইড তোমাদেরকে রেখেছি। সাধারণ মনোবিজ্ঞানের অনেক বই আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তোমাদের জন্য ছোট্ট একটু বাড়ির কাজ দেয়া আছে। দৈনন্দিন জীবনে তোমাদের ব্যবহৃত যে ব্যবহারগুলো হয় তার মধ্য দিয়ে সাপেক্ষীকরণের যে 2-3টা উদাহরণ আমি বলেছি, তোমরা ইচ্ছে করলে পরে আরো 2-3টি উদাহরণ তোমরা তৈরি করতে পারবে, 3টি উদাহরণ তৈরি করতে পারবে। এবং অনেক কিছু আজকে পড়িয়ে আসলাম, তার মধ্য থেকে অন্তত করণ সাপেক্ষীকরণ এবং চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে যে বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো আছে এগুলো আরেকবার পড়ে খাতায় যদি লেখো তাহলে নিশ্চয়ই তোমরা অনেক বেশি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে আবারও যুক্ত হব এই একই অধ্যায়ের সঙ্গে। ঠিক তখন আমরা কথা বলবো প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ এবং বলবর্ধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবং আমরা নিশ্চয়ই এই সময়কালে আমরা প্রত্যেকের প্রতি অনেক বেশি মানবিক আছি এবং এই সব ছবিগুলো কিন্তু দেখো একটি প্রাণীর প্রতি কতটা মমতা থাকে তা আমাদেরকে বুঝিয়ে দেয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।